কর্পোরেট বলতে ব্যবসায়িক জাতীয় যেগুলো ফ্লেয়ার এগুলো তৈরি করা তুলনামূলক সহজ, আবার বিক্রিও কিন্তু বেশি। তুলনামূলক সহজ এবং বিক্রিও কিন্তু বেশি, ঠিক আছে। কর্পোরেট ফ্লেয়ার তুলনামূলক সহজ এবং বিক্রিও বেশি, এইগুলো যেগুলো দেখতেছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে কর্পোরেট ফ্লেয়ার। ফ্লেয়ার কিন্তু বিভিন্ন ধরনের হয়, যেমন ফুড ফ্লেয়ার, পার্টি ফ্লেয়ার, এই জাতীয় ফ্লেয়ারগুলো হয়। যদি আমি এবার ফুড ফ্লেয়ার লিখে সার্চ করি, ফুড ফ্লেয়ার ডিজাইন, DESI, ফুড ফ্লেয়ার ডিজাইন লিখে সার্চ করি, এখন দেখেন এখানে যে ফ্লেয়ারগুলো আছে সেগুলো ফুড রিলেটেড। এগুলা কিন্তু ফুড রিলেটেড যে ফ্লেয়ারগুলো আছে এগুলা তুলনামূলক আবার কর্পোরেট ফ্লেয়ারগুলোর তুলনায় কঠিন। এখানে শেপের বিষয়, তারপরে বিভিন্ন ইফেক্টের বিষয়, এগুলা অনেকটা নিয়ে আসা হয়। শেপের বিষয়গুলো দেখেন কর্পোরেট ফ্লেয়ারগুলোর তুলনায় তুলনামূলক একটু কঠিন, আবার যে খুব কঠিন এমনটা না। বিভিন্ন ইফেক্ট সহ বিভিন্ন ইমেজ অতিরিক্ত। তারপর বলেন তো, একটু আগে যখন আমরা কর্পোরেট ফ্লেয়ারের যে কাজগুলো করতেছিলাম সেখানে কি রিলেটেড কালারগুলো বেশি ব্যবহার হয়েছিল? ব্লু, হ্যাঁ, ব্লু টাইপ সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। তারপরে ব্লু টাইপের হালকা কালার বা এছাড়াও গ্রিন কালার, অন্যান্য কালার, হ্যাঁ সেই ধরনের কালারগুলোই কিন্তু সবচেয়ে কর্পোরেট ফ্লেয়ারে বেশি ব্যবহার করা হয়েছিল। আর যখন আমরা ফুড রিলেটেড ফ্লেয়ারে সার্চ করছি এখানে দেখেন তুলনামূলক কিন্তু ওই কালারগুলো ব্যবহার হয়নি। এখানে এই জিনিসটা আপনারা লক্ষ্য করেন, ফুড রিলেটেড ফ্লেয়ারের ক্ষেত্রে এটা তেমন ব্যবহার হয়নি। কর্পোরেট ফ্লেয়ারের ক্ষেত্রে এক রকমের কালার, ফুডের ক্ষেত্রে এক রকমের কালার। ঠিক একইভাবে যদি আমি এটা প্রথম টেপটা আমি ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে পার্টি ফ্লেয়ার লিখে এবার সার্চ করতেছি, পার্টি ফ্লেয়ার ডিজাইন। পার্টি ফ্লেয়ার ডিজাইন কিন্তু তৈরি করা তুলনামূলক অনেক কঠিন, তুলনামূলক অনেক পার্টি ফ্লেয়ার ডিজাইন কঠিন। আমরা আপাতত পার্টি ফ্লেয়ার ডিজাইন করব না, কেননা পার্টি ফ্লেয়ার ডিজাইন করতে হলে অনেক অভিজ্ঞতা হতে হয়। যদি আমি কয়েকটা ফ্লেয়ার ওপেন করি প্রথম থেকে, দেখেন প্রথম থেকে আমি কয়েকটা ফ্লেয়ার ওপেন করলাম। যেমন এখানে দেখেন টেক্সটের যে বিষয়টা দেখেন, এখানে টেক্সটগুলো যেমন আমি সেদিন আপনাদের লেয়ার স্টাইল থেকে বিভিন্ন টেক্সটের ডিজাইন দেখাইছিলাম, ঠিক এগুলো কিন্তু লেয়ার স্টাইল থেকেই পার্টি ফ্লেয়ারে যদি রিসেলেবল মার্কেট প্লেসের জন্য করি সেখান থেকে এই টেক্সটের স্টাইলটা আপনাকে দিতে হবে। তারপরে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট এক করতে হবে, ম্যানিপুলেশন ইমেজটা করে ফেলছে। এই ফ্লেয়ারগুলো তৈরি করা তুলনামূলক কঠিন। ঠিক একইভাবে যদি পরের ফ্লেয়ারগুলো দেখি, এগুলো দেখেন অনেকগুলা বিভিন্ন রকম শেপ ছাড়াও হিজিবিজি অনেক ধরনের জিনিস বা আইটেমগুলো, কালার ইফেক্ট এগুলো ব্যবহার করা হয়েছে, যার কারণে পার্টি ফ্লেয়ার তৈরি করা আমাদের জন্য এখন কঠিন হবে। পার্টি ফ্লেয়ার আমরা আপাতত তৈরি করব না। তবে ফুড ফ্লেয়ারটা দেখেন এটা আবার তৈরি করা খুব কঠিন বলে মনে হচ্ছে না, ফুড ফ্লেয়ার আমরা তৈরি করতে পারি। তাহলে দেখেন প্রথম দিক থেকে আমি ফুডের কয়েকটা ফ্লেয়ার ওপেন করতেছি, এখান থেকে একটা, দুটা, তিনটা, চারটা। আচ্ছা, এই ফুড ফ্লেয়ারটা কি আমরা তৈরি করতে পারবো, কপি করতে পারবো? কার কার মনে, হ্যাঁ ঠিক আছে রাকিবুল ভাই, এই ফুড ফ্লেয়ার ডিজাইনগুলো করো সহজ, লেখাগুলো কষ্টকর। আসলে লেখাগুলো বলতে কি, লেখাগুলো তো টাইপ দ্রুত জানলে লেখাগুলো লিখতেও তেমন কোনো বিষয় না। আমরা হেডিং লাইনটা শুধু টাইপ করলাম, বাকিটা সব লরের সিস্টেম দিয়ে চালাই দিলাম। অ্যালাইনমেন্ট ও, করা, অ্যালাইনমেন্টটাও অত সময় লাগবে না। যখন আপনার অ্যালাইনমেন্টটা আপনার মস্তিষ্কে চলে আসবে তখন কিন্তু আপনি অনেক দ্রুত অ্যালাইনমেন্ট করতে পারবেন, অনেক দ্রুত। বা এখন কোনটার সাথে কোনটা অ্যালাইনমেন্ট করব, কোনটার সাথে কোনটা অ্যালাইনমেন্ট করব হয়ে যাবে। সিম্পলি আমি যখন ওই পাতের কাজগুলো করতাম আমার একটা কাজ করতে 44 মিনিট লাগতো, আর যারা এক্সপার্ট ওরা 7 থেকে 8 মিনিটে করতো। এই বিষয়টাই আপনাদের অনেক দ্রুত হয়ে যাবে, আস্তে আস্তে কাজ করতে থাকলে হয়ে যাবে। এখানে কিন্তু তেমন কোনো কঠিন শেপ নেই, এটা মোটামুটি আমরা সবাই পারবো। ইমেজগুলো ক্লিপিং মাস্ক করা হয়েছে, তেমন কোনো কঠিন কোনো শেপ ব্যবহার করা হয়নি। তারপরে এটার এটার ক্ষেত্রে এটা তো আরো সোজা, প্রত্যেকটা ইমেজ উপর থেকে শেপ নেওয়া হয়েছে, ক্লিপিং মাস্ক করা হয়েছে, এটাও আমরা পারবো, সেহেতু এটা বাদ দিলাম। এবার এটাতে একটু পরে আসতেছি, এটাতে আসি। এই ডিজাইনটিকে আমরা পারবো ফটোশপে? দেখেন একটু ডিজাইন কিন্তু ভালো করে দেখে বলেন, আর আমাকে কথা সবাই রিপ্লাই করার পারা চেষ্টা যাবে। হ্যাঁ, পিছনের যেটা দিছে ওটা হচ্ছে আপনার ইয়া থেকে ছবিটা নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে দিয়ে উপরে আরেকটা দিয়ে হচ্ছে অপাসিটি কমাই দিয়েছে। আচ্ছা, পিছনের যে শেপ, ঠিক আছে আমি বুঝতে পারছি। পিছনের শেপগুলো কি সবগুলো তৈরি করা যাবে? এই যে শেপগুলো কিভাবে তৈরি করবেন?
পিছনের যে শেপগুলো সরায়। শেপ কোনটা, যে লাইটের মতো যেটা হ্যাঁ, করেছে লাইটের ওটা মতো। তো ডাউনলোড করা যাবে না, কিন্তু এটা আমাদের শেপ হিসেবেই ওটা তৈরি আমি করতে হবে। দেখেছি আর ওর তো গ্রেডিয়েন্ট নেওয়া যায় না। আচ্ছা, এটা আমাদের কিন্তু শেপ শেপ হিসেবেই তৈরি করতে হবে পিছনের এটা যেটা। পেন টুল দিয়ে পারবো। প্যান টুল দিয়ে প্যান টুল দিয়ে ভাই পারফেক্ট হবে না। তাহলে ওই যে মনে হয় যে ভাই ওই রাউন্ড করলে মানে বেশি রোটেট করলে বেশি ভালো হবে, কপি করে রোটেট করলে। রোটেট করলে ভালো হবে, হ্যাঁ এটাই আমরা করব। কপি করে রোটেট করে তারপর ক্লিপিং ম্যাচ করতে হবে, ক্লিপিং ম্যাচ করলে মনে বেশি ভালো হবে। হ্যাঁ, কপি করে রোটেট করতে হবে, কিন্তু ফটোশপে রোটেট করা কি ভাই ইলাস্ট্রেটরের মতো সোজা? না না না, একটু ডিফিকাল্ট। ইলাস্ট্রেটর সহজ, কিন্তু এটা একটু ডিফিকাল্ট। এখানে একটু ডিফিকাল্ট। এখানে আমাদের যেটা সবচেয়ে বেশি চোখে পড়লো যে এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আমার তৈরি করা কঠিন। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো। তারপর এখানে যে পেপারের মতো একটা ডিজাইন তৈরি করা হয়েছে, এটা কি পারবো? এটা কিন্তু আমি দেখাইছিলাম কোন একটা ক্লাস। হ্যাঁ, পেপারে এটা পারা যাবে, এটা দেখাইছিলেন। এটা দেখাইছিলাম, আমি 2 নাম্বার ক্লাসে দেখাইছিলাম। তারপরে দেখাই দিয়েন, ডিজাইনটা করে দেন, তাহলে মনে হয় সবার আগে। আচ্ছা, ঠিক আছে। ক্লাসটা করিনি তো আমি বলতে পারছি না। ঠিক আছে, এইটা একটা, আরেকটা হচ্ছে এটা। এখান থেকে তাহলে এখন এখানে যেটা যেটা কঠিন, এই যে স্পেশাল মেনু, এখানে কিন্তু কি করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে একটা স্ট্রোক কালার নেওয়া হয়েছে, সিম্পল। তারপরে স্ট্রোক কালার নেওয়া হয়েছে, বিছনের ডিজাইনটা তো থাকলোই, আর তার সাথে এখানে যে ডিজাইনটা একটা চারদিকে একটা স্টাইলিশ ভাবে লাইটের আর কি ডট 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 করে দেওয়া হয়েছে, এটা কি পারবো? সবথেকে চেঞ্জ করলে তো পারা যায়। হ্যাঁ, স্ট্রোকটা চেঞ্জ করলে পারা যায়। তাহলে ফুডের ক্ষেত্রে আমরা কিন্তু খুব কঠিন গুলোতে আমরা যাচ্ছি না, আমরা যতটুকু আপাতত ডিজাইন জানি তার মধ্যে এগুলা কিন্তু আবার যে খুব কঠিন এমনটাও না। এই দুইটা ডিজাইন প্রথমত সমস্যা হচ্ছে পিছনেরটা আর এটা। তাহলে এই দুইটার দিক থেকে আমি এই ফ্লেয়ারের যে যে সমস্যাগুলো, এগুলো আমি আপনাদের সামনের কয়েক মিনিট অর্থাৎ আধা ঘন্টার মধ্যে দেখাবো, আর আপনারা পরের সময় আপনারা পুরো ডিজাইনটা করবেন। এখানে যে কঠিন বিষয়গুলো আমি এগুলো পরে দেখাচ্ছি এখানে। জি ভাই। সার্কেল যেটা আছে, জি, সার্কেলের ভিতরে যে রাউন্ড রাউন্ড যে ব্যাপারটা আছে, এটা একটু দেখাই দিন। এটা হয়তো একটু ডিফিকাল্ট হবে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমি পিছনের এই যে ব্যাকগ্রাউন্ডে এটা দেখাবো, এই রাউন্ড রাউন্ড বিষয়টা আছে, এটাও আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এটা আর একটা কি জানেন, এরা কি সব এই যারা ডিজাইনগুলো সাবমিট করছে ওরা কিন্তু শেপগুলো যে ফটোশপে তৈরি করে এমনটা কিন্তু না। এরা যে ফটোশপে তৈরি করে এমনটা না, এরাও শেপগুলো ইলাস্ট্রেটর থেকে অনেকে তৈরি করে এনে তারপর এখানে বসায়। যেহেতু আমরা ইলাস্ট্রেটর জানি না, অনেকে কিন্তু ইলাস্ট্রেটরের কাজগুলো করে ফটোশপে নিয়ে আসে বসায়। যেহেতু আমরা ইলাস্ট্রেটর জানি না, সেক্ষেত্রে ফটোশপে আমাদের তৈরি করতে হবে। তবে ফটোশপে তৈরি করাগুলো অনেক কঠিন হয়ে থাকে। তাহলে প্রথমে আমি আপনাদের সরাসরি এই ডিজাইনটা আমি করে দেখাচ্ছি না, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা এই ডিজাইনটার ক্ষেত্রে চলে আসতেছে। তাহলে এখানে দেখেন এই যে কাজের বিষয়টা, পেপারের বিষয়টা কিভাবে আসতেছে। সিম্পল আগে যে কাজটা করছিলাম ওইটা আমি রিভিউ করতেছি। আমাদের ওইখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা যে কোনো শেপ নেবেন আপনি। আমি এখান থেকে শেপ না নিয়ে এই ইমেজটা নিলাম, আর আমাদের পেপারের যে ভাঁজটা আছে ঠিক এমন একটা ইমেজ লাগবে। প্লেস করে ক্লাসে বোঝানোর ক্ষেত্রে এই পেপারের এই ইমেজগুলো আমি ডাউনলোড করছিলাম। দেখেন এই যে ইমেজটা আমি ডাউনলোড করছিলাম, এটা আমি এখান থেকে প্লেস করে নিয়ে আসলাম। যেমন এটা কিন্তু সব মুছে গেছে। এখান থেকে দেখেন আমি যদি এটা এখন মাল্টিপ্লাই করে দিই, কিংবা এখান থেকে যদি আমি এখন পুরো একটা সলিড লেয়ারই বানাই, আর যদি ওয়াটারমার্ক গুলো না থাকে তাহলে কিন্তু ওই দেখেন পেজের যে এখানে বিষয়টা আসছে ওটাই কিন্তু এখানে চলে আসছে। ঠিক এখানে যে গাঢ় কালার বা একটু হালকা একটু রেড কালারের মধ্যে শেপটা আছে, ওখান থেকে পিক করে নিলে হয়তো পারফেক্ট হবে। ওই কালারটা কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারতেছি। এখানে এমনটাই করা হয়েছে, কিংবা উনি অন্যভাবে করতে পারে। ওই কাজটা করার জন্য আমার মাথায় আপাতত এটাই আসতেছে। আর এখানে সমস্যা কি, আমরা সরাসরি ইমেজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি না, কিন্তু যখনই আমরা এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি তখন কিন্তু এটা উপরে উপরে আছে, মূলত কিন্তু তেমন ভাবে ইমেজটা শো করাচ্ছে না। ঠিক আছে, তাহলে ওখানকার যে ডিজাইনটা আছে আমরা কোনো এই ধরনের পেপার ডাউনলোড করে এখানে এটা ওভারলি করে এই কাজটা করতে পারি। আর তাহলে এটা মনে হয় এইভাবেই করা যায়। আর এটা এখন দেখাই আমি। প্রথমে আমি ইলাস্ট্রেটরে দেখাচ্ছি, আসলে ইলাস্ট্রেটরে এই কাজটা করা অনেক সোজা। এই ইমেজটা আমি একটু আগে ডাউনলোড করছি। তাহলে আমাদের ওই ফ্ল্যাটটা হচ্ছে এটা। এখন ওই ফ্ল্যাটটা সম্পর্কে আমরা ইনফরমেশন দেখে নিই। তাহলে বলেন দেখি, গতকাল আমি বলছিলাম বিশেষ করে, আর আমাকে সবাই রিপ্লাই করার চেষ্টা করবেন,
গতকাল বলছিলাম যে ফ্ল্যাটের দুইটা সাইজের কথা বলছিলাম। কি কি সাইজে সাধারণত স্ট্যান্ডার্ড সাইজে কি কি সাইজে ফ্ল্যাট তৈরি করা হয়? একটা হচ্ছে A4 সাইজ আরেকটা হচ্ছে লেটার আর সাইজ। একটা হচ্ছে লেটার সাইজ, লিগ্যাল সাইজ। হ্যাঁ লেটার সাইজ। এখানে দেখেন যে প্রিন্ট ডাইমেনশন এটা আছে 8.5 ইনটু 11। এটা হচ্ছে লেটার সাইজের প্রিন্ট ডাইমেনশন, অর্থাৎ এই ফ্ল্যাটটা লেটারে করা হয়েছে। গত কিন্তু আমরা খুঁজছিলাম লেটার সাইজ পাইনি, সবগুলো A4 এর মধ্যেই ছিল। যেমন 8.5 ইনটু 11 এটা হচ্ছে লেটার সাইজ। যদিও ট্যাগের মধ্যে A4 লিখছে, কিন্তু এই সাইজটা হচ্ছে লেটার সাইজ। সেসব মিনিট ট্যাগে ইচ্ছা করে ভুল লিখছে, কেননা কেউ যদি A4 লিখে সার্চ করে যেন ওনার এটাও শো করায়। আর কি কি ফন্ট ব্যবহার করা হয়েছে তার মধ্যে দেখি। ফন্ট ব্যবহার করা হয়েছে 3টা, তার মধ্যে নিচে 2টা ফন্ট আছে। আর এই ফন্টটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। খুবই সিম্পল, এখানে ক্লিক করলেই ডাউনলোডের অপশনে চলে আসবে। ডাউনলোড এবং ইনস্টল করা আমরা জানি, এখান থেকে ডাউনলোড করে আমরা ইনস্টল করে নিব। আমি ইনস্টল করে নিচ্ছি এটা 3 কালার ভেরিয়েশন। ফটোশপ ওপেন করলে এগুলা ডিলিট করে দিলাম। তাহলে লেটার ভাবে আমরা একটা সাইজ নিয়ে নিই। আমরা চাইলে এখানে সরাসরি 8.5 টাইপ করে দিতে পারি। টাইপ না করার চেয়ে আমরা চলে যাই ইউএসএ পেপার, এখান থেকে লেটার, লিগ্যাল না লেটার, লেটার দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের লেটার সাইজ অলরেডি চলে আসছে। এই লেটার সাইজটা সরাসরি হচ্ছে আমাদের প্রিন্ট ডাইমেনশন। এই লেটার সাইজটা হচ্ছে সরাসরি আমাদের প্রিন্ট ডাইমেনশন। এই জন্য তো আমাদের সেভ এরিয়া নিতে হবে। গতকাল বলছিলাম, আবার রিট্রাই করতেছি। এই জন্য তো আমাদের সেভ এরিয়া নিতে হবে। আমরা চাইলে সরাসরি এটা দিয়ে ওকে করতে পারি, এখান থেকে আমাদের সেভ জোন বা প্রিন্ট ডাইমেনশন বের করতে পারি। তবে এখান থেকে যদি আমরা কমাই নিই তাহলে আমাদের কাজটা সুবিধা হবে এবং দ্রুত হবে। তাহলে 0.25 যেহেতু আমরা সেভ জোন রাখবো, তাহলে 0.25 আমরা মাইনাস করে নিই। 8.5 থেকে 0.25 মাইনাস করলে 8.25 হয়। আর 11 থেকে যদি আমরা মাইনাস করি তাহলে 10.75 হয়। রেজুলেশন 300, যেহেতু আমরা প্রিন্ট করব সেহেতু হবে CMYK। আর হোয়াইট থাক, এদিকে আর তেমন কোনো চেঞ্জিং এর প্রয়োজন নাই। তারপর হচ্ছে সরাসরি ওকে। তাহলে যেই পেজটা আমরা তৈরি করলাম এই পেজটা হচ্ছে আমাদের সেভ জোন। তাহলে সেভ জোন হিসেবে আমরা এটা নিয়ে নিই। সেভ জোন হিসেবে গাইড নিয়ে নিলাম। আমি জুম করে দেখতেছি কোথাও আমার ভুল গেছে কিনা। এদিক থেকে দেখলাম। বড় সাইজের ক্ষেত্রে দেখবেন যে সাইড হয়ে যায়, অনেক সময় কাছাকাছি হয়ে যায়। তাহলে সেভ জোন আমার অলরেডি হয়ে গেছে। তাহলে প্রিন্ট এরিয়াটা আমরা তৈরি করে ফেলি। ইমেজ থেকে ক্যানভাস সাইজ, তাহলে যেহেতু আমরা কমাই নিছিলাম এখন আমরা বাড়াই। এখানে ইঞ্চি ঠিক আছে 0.25 পুরাইটা বাড়াইলাম। তাহলে দেখেন যে মেইন A4 সাইজ সেটা আবার চলে আসলো, মেইন যে A4 সাইজ। অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া। প্রথমে যেটা নিলাম ওটা ছিল আমাদের সেভ জোন, আর এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া বলেন বা কাটিং পয়েন্ট যেটাই বলেন। ওকে, এবার নিব আমরা ব্লিড। ইমেজ ক্যানভাস সাইজ আবার ব্লিডও 0.25 করে বাড়াই নেই। ওকে, তার মানে আমাদের বাইরে থেকে ব্লিডও তৈরি হয়ে গেছে, পুরোটাই ক্লিয়ার। এখন আমরা জানি যে এই ব্যাকগ্রাউন্ডটা রাখা হয় না, নতুন একটা ব্যাকগ্রাউন্ড শেপ নিয়ে নেওয়া হয়। এই ব্যাকগ্রাউন্ডটা মেইন না রাখার কারণ হচ্ছে শেপ নিয়ে যখন কাজগুলো করা হয় প্রিন্টের ক্ষেত্রে ওটা বেশি ক্লিয়ার আসে এমনটাই বলা হয়। সেই জন্য আমরা আগে শেপ নিয়ে নিই একটা। শেপ আপনি চাইলে সরাসরি ক্লিক করে নিতে পারেন, কিংবা এখান থেকে পরবর্তীতে ট্রান্সফর্ম টুল থেকে নিতে পারেন। শেপের কালারটা আমি আপাতত আলাদা একটা কালার রাখলাম। কন্ট্রোল টি চেপে উপর থেকে এটা উপর থেকে এটা এপাশ থেকে এপাশে পুরোটা মিলাই নিলাম। নিচের কি অবস্থা? ওকে, আই থিঙ্ক চারপাশ সব পাশ থেকেই ক্লিয়ার। তো নাম দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। পুরোটাই একটা গ্রুপ। এখান থেকেও ব্যাকগ্রাউন্ড। ওকে, আর আগের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়ে দিই। এবার নিতে হবে আমাদের ব্লিড।
যেহেতু ব্লিড নিতে হবে, ব্লিডের জন্য আবার এতগুলো ঘর না নিয়ে ব্যাকগ্রাউন্ডে আমরা এটা কপি করে নিয়ে নিই। কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এটা বাইরে রাখলাম, নাম দিলাম ব্লিড, BLEED, ব্লিড। এখন এখান থেকে আমরা ব্লিডটা বের করে আনবো। আমাকে এটা কি, আমি এখন কিভাবে বের করব? এখানে রেক্ট্যাঙ্গুলার টুল নিলাম, আর এখান থেকে আপনি সাবট্রাক্টও করতে পারবেন, এক্সট্রুড ওভারল্যাপিংও করতে পারবেন। একটা করলে হলো, আমি এক্সট্রুড ওভারল্যাপিং থেকে এখান থেকে উপরে এই পাশে পুরাটাই মিলাই নিচ্ছি। এটা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে, আসলে পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটাও রেড কালার, এই জন্য বোঝা যাচ্ছে না। কালারটা চেঞ্জ করলাম, এবার দেখেন অলরেডি কিন্তু আমাদের ব্লিড নেওয়া নিচের দিকে একটু ভুল হয়েছে, নিচের দিকটা ভুল হয়েছে। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যাচ্ছি, আগেই কালারটা চেঞ্জ করে দিই। আর ব্লিডের ক্ষেত্রে আমরা এমন ধরনের কালার নিব যেটা আমার ডিজাইনের মধ্যে নেই। এই ধরনের কালারগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ব্লিডটা আমরা সহজে বুঝতে পারি। ওকে, পারফেক্ট। ব্লিড, এই ব্লিডকেও একটা গ্রুপ তৈরি করে দিব, BLEED, ব্লিডও একটা গ্রুপ তৈরি করে দিলাম। তাহলে আমার এদিক থেকে কাজগুলো শেষ, এবার আস্তে আস্তে ডিজাইন প্রক্রিয়া। আমি এই ডিজাইনটা যেহেতু কপির জন্য আপাতত এখান থেকে এটা ফটোশপে ওপেন করে নিলাম। দেখেন আপনাদের কিন্তু আগেও বলছি আমি, আসলে যেগুলো ফটোশপে সরাসরি আছে এই শেপগুলা তৈরি করার ক্ষেত্রে আসলে চিন্তা ভাবনার প্রয়োজন পড়ে। যে কোনো একটা শেপ আমরা সরাসরি কপি করতে পারি না, দেখলাম আর কপি করলাম এমনটা কিন্তু না। যারা এক্সপার্ট আছে তারাও কিন্তু যে কোনো শেপ হঠাৎ করে সরাসরি কপি করতে পারে না। অনেক সময় যে শেপগুলো একটু কঠিন আছে এগুলো চিন্তা করে কপি করতে হয়। তাহলে পিছনের শেপটা আমরা তৈরি করি, প্রথমে আমি ইলাস্ট্রেটর তৈরি করতেছি। আসলে ইলাস্ট্রেটর সম্পর্কে আমাদের ধারণা নেই, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি আপনাদের। সেক্ষেত্রে বুঝতে হবে বা করতে হবে এমনটা না, যে পিছনের শেপটা আমরা ইলাস্ট্রেটর কত দ্রুত তৈরি করতে পারি। আর আমি ইলাস্ট্রেটর থেকে ওই শেপটা এখানে কপি করে আনবো না, আমি ফটোশপে তৈরি করে দেখাবো। সাথে একটু বেসিক আইডিয়া দিয়ে নিলে ভালো হয়। হ্যাঁ, আসলে ইলাস্ট্রেটর দেখেন এই ফটোশপেরই মতো, খালি টুলগুলা দেখবেন সব ওই একই রকম টুল, একই রকম জিনিস। আর ইলাস্ট্রেটর তো আমরা খুব শীঘ্রই কাজ করতেছি, তখন আপনারা ওই ইলাস্ট্রেটর থেকে শেপগুলো তৈরি করে ফটোশপে নিয়ে আসতে পারবেন। নতুন একটা পেজ নিয়ে নিলাম, সব ফটোশপেরই মতো। আজকে ইলাস্ট্রেটরটা দিয়ে দিয়েন আমাদেরকে গ্রুপে। আচ্ছা ঠিক আছে, চাচ্ছেন আমি দিয়ে দিব। আমার নিজস্ব পার্সোনালি গুগল ড্রাইভে আপলোড করা নাই, তার যদি আমার গুগল ড্রাইভ ছাড়া অন্য লিঙ্ক চান তাহলে এখনো দিতে পারবো। আর যদি আমার দিক থেকে গুগল ড্রাইভে আপলোড করতে হয় তাহলে শুক্রবার পর্যন্ত ওয়েট করতে হবে ইলাস্ট্রেটরের জন্য। ওই যে গেট ইনটু পিসি, হ্যাঁ, ওখান থেকে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, ওখান থেকে দিয়ে দিই, তাহলে ওই সাইটটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমরা এখান থেকে এই যে শেপের বিষয়, মুভ টুল সব কিন্তু ওই টুলগুলো, এই যে গ্রেডিয়েন্ট টুল সব ওই টুলগুলাই। তাহলে এখান থেকে আমি রেক্ট্যাঙ্গুলার টুল নিচ্ছি, রেক্ট্যাঙ্গুলার টুল থেকে এখানে একটা লম্বা করে শেপ তৈরি করলাম। এখানে স্ট্রোক এবং ফিল কালার আমরা জানি, বাইরের দিক থেকে একটা ব্ল্যাক কালার স্ট্রোক কালার দেয়া আছে। এটা আমি স্ট্রোক কালারটাকে অফ করে দিলাম, ফিল কালারটাকে ব্ল্যাক নিলাম। একটু চিকন করে দিই। তারপরে দেখেন প্যান টুল এখানেও আছে, প্যান টুল এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, যে আমরা প্যান টুলের অ্যাঙ্কর পয়েন্টের যে বিষয়গুলো দেখছিলাম সবকিছু কিন্তু এখানে একই রকম। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি। এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে মিডিল, অটোমেটিক্যালি আমাকে শো করাচ্ছে এটা হচ্ছে মিডিল পয়েন্ট। ক্লিক করলাম, এখানে এটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসলো। এখন যেমন আমাদের ফটোশপের ক্ষেত্রে এখানে ছিল, দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল, ইলাস্ট্রেটর এটা খুব ব্যবহার হয়, এই জন্য এটা উপরের দিকে দেওয়া হয়েছে। এই দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল, একই রকম টুল। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যেমন আমরা মডিফাই করতে পারতাম, ঠিক এখানেও দেখেন আমি শিফট চেপে এটা মডিফাই করতেছি। এই যে শিফট চেপে টেনে মডিফাই করলাম, টেনে বাইরে নিয়ে আসলাম, মডিফাই করলাম। এখন দেখেন এই পাশে দুটো অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা ডিলিট করে দিই
তাহলে এই যে মাইনাস ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, ফটোশপে কিন্তু একই রকম তৈরির স্টাইলটা, মাইনাস করলাম, এপার সেটা মাইনাস করলাম, অলরেডি কিন্তু একটা তীরের মতো শেপ চলে আসছে। এখন এটার কথা হচ্ছে আমাদের রাউন্ডেড করতে হবে। রাউন্ডেডটা ইলাস্ট্রেটরে খুবই সোজা, ফটোশপের তুলনামূলক একটু কঠিন। হ্যাঁ, তাহলে দেখেন এখানে একটা টুল আসছে, এটার নাম হচ্ছে রাউন্ডেড টুল, রোটেট টুল, রোটেট করতে হবে। রোটেট করার জন্য আমি অল্টার চেপে এখানে ক্লিক দিলাম, রোটেটটা নিচে চলে আসলো। এখন বলতেছে কত ডিগ্রি বরাবর আমি রোটেট করবো, আমি চাচ্ছি 15 ডিগ্রি বরাবর রোটেট করবো। এখানে 15 ডিগ্রি লিখলাম, আর প্রিভিউ হলে কেমন হবে এটা শো করাচ্ছে। এরপরে কপি, কন্ট্রোল ডি, দুটা, ওকে, অলরেডি আমাদের ওই শেপটা কিন্তু চলে আসছে। দেখেন এখানে যে ডিজাইনটা ছিল, এখানে এই শেপটা চলে আসছে। এটা কিন্তু ইলাস্ট্রেটরে খুব সহজে তৈরি করা যায়। বিভিন্ন জন যারা করে কি, এরা ইলাস্ট্রেটর শেপটা তৈরি করে ফটোশপে নিয়ে যায়। এখন আমি যে পুরোটা এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি, আর আমার যে ডিজাইন এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এখানে দেখেন কতগুলো অপশন আসছে, তার মধ্যে একটা অপশন হচ্ছে এই যে শেপ লেয়ার, এখানে সিলেক্ট করে ওকে করলাম। দেখেন এই যে এখানে শেপটা আমার এখানে অলরেডি চলে আসছে। এখন কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিলাম, ছোট করে উপরের দিকে দিয়ে দিলাম। ওই যে ডিজাইনের যে উপরের দিকে যে শেপ, ওইটা চলে আসে। এই যে ছোট থেকে উপরের দিকে বড়, নিচের শেপগুলো এটা কিন্তু চলে আসছে। আমরা চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি। এইগুলো ইলাস্ট্রেটরের শেপের ক্ষেত্রে, ইলাস্ট্রেটর সহজে করা যায়। আর বড় বড় বা ব্যতিক্রমী যে শেপগুলো আছে ওগুলো ইলাস্ট্রেটরই করে। আর এটা আমি কালকে আর কি এই ডিজাইনটা করার আগে ফটোশপে করার ক্ষেত্রে আমারও সমস্যা হয়েছিল, তখন কয়েকটা বিষয় থেকে আমি তখন এটা ক্লিয়ার হয়ে গেছি এই শেপটা ফটোশপে তৈরি করার জন্য। এবার তাহলে আমরা ফটোশপে তৈরি করি ঠিক একইভাবে। কেউ আমাকে বলে দিতে পারেন, তাহলে রেক্টেঙ্গুলার টুল নিলাম, এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে ঠিক আনুমানিকভাবে এখানে একটা শেপ তৈরি করতেছি, তৈরি করলাম, ওকে পারফেক্ট। আরো কি চিকন করব, একটু চিকন করি, পারফেক্ট। তাহলে আগের মতো আমরা এখানে কি করছিলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করছিলাম, কিন্তু ফটোশপের ক্ষেত্রে সরাসরি এখানে মিডিল অ্যাঙ্কর পয়েন্টটা শো করায় না। ফটোশপের ক্ষেত্রে দেখি তাড়াতাড়ি এখানে মিডিল অ্যাঙ্কর পয়েন্ট, তাহলে এখান থেকে প্লাস টুল দিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে প্লাস টুল দিয়ে দেখেন এখানে মিডিল কোনটা আমার কিন্তু অটো শো করাচ্ছে না, ইলাস্ট্রেটর এটা অটো শো করাচ্ছিল যে মিডিল কোনটা। তাহলে এখানে মিডিল কোনটা আমরা বের করার চেষ্টা করি। এখান থেকে এই যে এটা মিডিল এখন শো করাচ্ছে, তার মানে আমি বুঝে নিলাম এই শেপটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে মিডিল। এটাই কি মিডিল? হ্যাঁ এটাই মিডিল। মিডিল বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, জাস্ট একটা ক্লিক দিলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল ঠিক আগেরটার মতো। এখন এখান থেকে যেমন এখানে ডাইরেক্ট সিলেকশন টুল, এখানেও ডাইরেক্ট সিলেকশন টুল, এটা সিলেক্ট করে শিফট চেপে টেনে বাইরে বেরিয়ে নিয়ে আস, বাইরে বের করে নিয়ে আসলাম। ও অনেকটা চলে আসছে, এত স্পিডে কাজ করতেছে। শিফট চাপতেছি আমি, শিফটে এই কারণে চাপতেছি যেন এটা সমানভাবে হয়। এখন দেখেন আমরা যখন ইলাস্ট্রেটর করছিলাম তখন অলরেডি কিন্তু এটা কোণ বরাবর হয়ে গেছিল, কোণ হয়েছিল, কিন্তু এখানে হয়নি। এটা যদি আমি এখন কোণ করতে চাই কিভাবে করব, এটা আপনাদের কিন্তু বলছিলাম। কোণ করতে চাই, এটা কার্ভ আকারে আছে, কারো স্মরণ আছে? পেন টুলের যে শেষের এই যে কনভার্ট পয়েন্ট টুল, এই যে এটা আমাদের কনভার্ট করে দেয়। এখানে ক্লিক করলাম, এটা অলরেডি কোণ হয়ে গেছে। আর তাহলে ঠিক এই পাশে দুপাশে দুটো আমি ডিলিট করে দিই। প্যান টুল কই গেল, ইতে হচ্ছে প্যান টুল, উপরের দিকে না খুঁজে সরাসরি দেখলাম। আর অল্টার চেপে এখানে যদি আমি মাইনাস করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এখান থেকেই করতেছি, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ক্লিক দিলাম, মাইনাস মাইনাস, অলরেডি আগের মতো ওই শেপটা এখানে চলে আসছে। এখন রোটেটের বিষয়টা সবসময় ফটোশপে ঝামেলা, এই রোটেটের বিষয়টা আমারও জানা ছিল না, কালকে আমি এটা জানছি, খুঁজে বাইর করছি। রোটেট এখানে আমি যতটুকু প্রয়োজন সেই হিসাবে এটা রাখলাম, রাখার পরে
প্রথমে এটা আমি কপি করে নিলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। এখানে রোটেটের বিষয়ে একটা জিনিস লক্ষণীয় আছে, সাধারণত পুরা একটা বৃত্ত কত ডিগ্রিতে থাকে, কত ডিগ্রি থাকে একটা সম্পূর্ণ বৃত্ত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি, ঠিক এটাই। তাহলে আমরা কতটা শেপ নিব, এটা আমরা ক্যালকুলেটর বের করি। 360 ডিগ্রি, তাহলে আমাদের দেখেন কত অ্যাঙ্গেল বরাবর কাজ করব, এই বিষয়টা আমরা এখান থেকে হিসাব করে নিতে পারি। তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড, আমি যদি এখন আগের বার যেমন অ্যাঙ্গেল নিছিলাম আমি 15, তাহলে এখান থেকে 15 অ্যাঙ্গেল নিলাম, যদি 15 অ্যাঙ্গেলে আমি কাজ করি তাহলে আমার 24টা শেপ তৈরি হবে। ঠিক একইভাবে 360 যদি আমি এবার 12 অ্যাঙ্গেলে নিই ডিভাইডেড 12, তাহলে হবে 30টা শেপ, কিন্তু আমি 15 অ্যাঙ্গেলেই নিচ্ছি, তাহলে ওই হিসাবে কত হইলো, যতটা শেপ হইলো তখন ততটা শেপ আসবে। প্রথমে একটা শেপ এখান থেকে আমি কপি করছি, কপি করার পর কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে সরাসরি কিন্তু রোটেশন করতে পারি। রোটেশন কত হচ্ছে, এটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে শিফট চেপে করলে হচ্ছে। কিন্তু আমি যখন রোটেশন করতেছি দেখেন এটা কিন্তু সাইডের দিক থেকে চলে আসতেছে, ঘড়ির কাঁটার মতো মিডিল বরাবর হচ্ছে। আমি যদি রোটেশন নিচ থেকে করতে চাই তাহলে রোটেশন পয়েন্টটা উপর থেকে নিচে দিয়ে দিলাম। ট্রান্সফর্ম টুল যেদিন দেখাইছিলাম আপনাদের, এটা দেখাইছিলাম আমি পয়েন্টটা, এই পয়েন্টটা উপর থেকে আমি নিচের দিকে দিয়ে দিলাম। এবার যদি রোটেশন করে দেখেন এবার কিন্তু নিচ থেকে রোটেশনটা হচ্ছে। তাহলে 15 অ্যাঙ্গেল আমি এখান থেকে রোটেশন করলাম, চাইলে উপর থেকে কত অ্যাঙ্গেল রোটেশন করবেন এখানে লিখে দিতে পারেন, এই যে এখানে অ্যাঙ্গেলের অপশন আছে লিখে দিলেন, ওকে দিলাম। এরপরে দেখেন কিবোর্ড থেকে আপনারা চাপবেন কন্ট্রোল অল্টার শিফট, কন্ট্রোল অল্টার শিফট চাপার পরে টি, দেখেন একবার করে চাপতেছে ওই জিনিসটা এখানে, ওকে। তাহলে ফটোশপে আমরা এভাবে এই জিনিসটা তৈরি করতে পারি। এরপরে সবগুলো লেয়ার আমরা মার্জ করে দিই, তাহলে এখান থেকে উপরেগুলো সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্চ, তাহলে একটাই শেপ হয়ে গেল। এখন উপরের দিকে দিয়ে দিই, একটা বাদ গেছে, সবগুলো সিলেক্ট করে মার্চ, উপরের দিকে নিয়ে গেলাম। কোনটা উপরের দিকে যাচ্ছে, অটো সিলেক্ট অফ করে দিই, ওকে। অলরেডি আমরা এই যে এটা তৈরি করে ফেলছি। ব্লিড ব্যাকগ্রাউন্ড লক করে রাখলাম, ব্লিড আপাতত অফ, বাইরের পয়েন্টারগুলো অফ করে দিলাম। এখন ওখান থেকে আমি কালার পিক করে এখানে কালারগুলো নিয়ে নিই। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার, সরাসরি আমি ওটার উপর না বসিয়ে আমি এখান থেকে মেইন জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি। তাহলে এখান থেকে এখানে এই কালারটা আমি পিক করলাম, কালার কোডটা নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু আছে এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের ওই কালারটা দিয়ে দিই। লক আছে এই জন্য নিচ্ছে না, লক তুলে দিলাম, ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই কালারটা দিয়ে দিলাম, ওকে। আর এটা ফুললি হোয়াইট কালার। এখন দেখেন এটার মতো করার জন্য আমরা চাইলে এখান থেকে কালার পিক করেও দিতে পারি, কিংবা এখান থেকে যদি আমরা অপাসিটি বা ফিল কমাই দিই, এই পুরো পেজটা যাচ্ছে। একটু শুধু আমি এটা সেভ করে নিই, ডেস্কটপে সেভটা দিচ্ছি। দেখেন ফিল কালারটা কমাই দিলেও এখানে অনেকটা আসে, আর যদি ফিল কালার না কমাই তাহলে এখান থেকেও আমরা চাইলে কালারটা পিক করতে পারি। এখান থেকে এই কালারটা পিক করলাম, কালার কোডটা কপি করলাম, ওকে। আর এখানে শেপের মধ্যে ডাবল ক্লিক করে এখানে কালার কোডটা বসাই দিলাম। এখানে কি পুরো ডিজাইনটার ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে এটা, এই যে এবার দেখেন
অলরেডি কিন্তু ওখানকার যে বিষয়টা আসছিল এটা চলে আসছে, হালকা করে ছিল, খালি কালার কোডটা পিক করলে সেই হিসাবে এটা চলে আসতেছে। মেইনলি সমস্যা ছিল আমাদের শেপের বিষয়টা, শেপের যে কালারটা অলরেডি এটা এখানে চলে আসছে। এবার টেক্সটটা লিখি, স্পেশাল মেনু, ওখানে কি টেক্সট ব্যবহার করা হয়েছিল একটু দেখে আসি, আমার স্মরণ হয়ে গেছে টেক্সটের নাম। এখান থেকে টেক্সট নিলাম, আর এখানে টেক্সটের ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে ক্লিক দিলাম, টেক্সট আসলো, সরাসরি এদিকের অপশনগুলো যদি আপনি চেঞ্জ করে ফেলেন তাহলে মূলত এখান থেকে কিন্তু রেস্ট দিয়ে নেবেন, যেমনটা আজকে রাকিউল ভাইয়ের যে প্রবলেমটা হয়েছিল। তাহলে এখানে যে ফন্টটা আছে ওই ফন্টটা সার্চ করি, এটা ইনস্টল করছি আমি অলরেডি, সিলেক্ট করলাম, ফন্ট সাইজ বাড়াই দিই 70, এখন লিখি SPECSIL, স্পেশাল বানানটা হয়তো ভুল করছি, দেখে নিই, SPECSIL AL CSA, এত ভুল করলে হবে, এসটা হবে না, SPECI, এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। স্পেশাল মেনু MENU মেনু, এখানে সবগুলো বড় হাতের অক্ষর আছে, আমরা বড় হাতের নিই, সবগুলো বড় হাতের অক্ষর করার জন্য এখান থেকে যে বড় হাতের অক্ষর করে দিলাম, ওখান থেকে টেক্সটটা একটু বড় হয়ে গেছে, তাহলে টেক্সটটা ছোট করে দিই, টেক্সটের সাইজ 50 মনে হয় পারফেক্ট হতে পারে, 50। এটা এই টেক্সটটা কি অ্যালাইন হবে বলেন দেখি, কি অ্যালাইন দিব আমি? মিডল অ্যালাইন, হ্যাঁ এই টেক্সটটা হবে, হ্যাঁ মিডল অ্যালাইন। তার এখানে টেক্সটের কালারটা এখান থেকে পিক করে নিই, টেক্সটের কালার পিক করলাম, কালার কোড কপি করলাম, ওকে। আর এখানে টেক্সটে এনে আমি এটা অ্যাড করে দিয়ে দিলাম, মিডল লাইন অলরেডি টেক্সট হয়ে গেছে, এখান থেকে আবার এটা মিডল নিয়ে নিলাম, একটু উপরে দেই। এখন এখানে যেটা ব্যবহার করা হয়েছে স্ট্রোক ব্যবহার করা হয়েছে, তাহলে স্ট্রোকটা দিয়ে দিই, তাহলে স্ট্রোকে এখানে ডাবল ক্লিক করলাম, যে স্ট্রোক লেয়ার স্টাইল, এখানে স্ট্রোক ব্যবহার করা হয়েছে সাদা কালার, সাদা কালার দিলাম, আমি স্ট্রোকটা আউটসাইড অর্থাৎ বাইরের দিকে আসলাম, এবার সাইজটা বাড়াই যতটুকু প্রয়োজন মনে হয়, আমার মনে হয় 30 পারফেক্ট, বেশি হয়ে যাচ্ছে 25 দিই, 25ই পারফেক্ট, ওকে দিয়ে দিলাম, এটা চলে আসলো। এখন নিচের দিকে যেমন আছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এটা থেকে এটা সরাসরি কপি করে নিয়ে নিই, দেখেন এটা কপি করতেছি তো সরাসরি দেখেন অ্যালাইনমেন্টটা আমার যেহেতু ঠিক করছি কোনো কিছু সমস্যা নেই, ফুড অ্যান্ড ড্রিঙ্ক সব কিছুই ঠিকঠাক। এখন আমাকে শুধু কালারটা নিতে হবে আর সাইজটা, তাহলে এখান থেকে ওই রেড কালারটা পিক করলাম, কালারটা কপি করলাম, ওকে। আগেরটাতে ব্যাক আসলাম, এখানে কালারটা ওই কালারটা দিয়ে দিই, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যেহেতু এই টেক্সটটা ছোট করে দিই, এখান থেকে সিলেক্ট করলাম, টেক্সট 30-এর মতো হতে পারে, ওকে 30, এখানে স্ট্রোকটা বেশি হয়ে গেছে, স্ট্রোকটা এখানে কমাই দিই, এখানে 20 দিই, 15 এটার জন্য পারফেক্ট মনে হচ্ছে, এটা এখন উপরে উঠাই দিই, এটা অলরেডি কিন্তু অ্যালাইনও করা হয়ে গেছে। এরপরে দেখেন এখানে আর যে কঠিন বিষয়টা, এইটা এই যে স্টার্ট যে আছে এই পাশে, এটা তৈরি করতে পারবো আমরা 30% এর পিছনের যে শেপটা আছে, না ভাই আচ্ছা পিছনের শেপটাও দেখাচ্ছি আমি কিভাবে আমরা তৈরি করব। ফটোশপ এখানে আসলাম, মূলত দেখেন এখানে কয়টা কাটা কাটা আছে, এটা যদি হুবাহু এটা তৈরি করতে হয় তাহলে এটা আমাদের গুনতে হবে। আমি ধরে নিলাম এখানে 20টা 18টা আছে, ধরে নিলাম 18টা, এই কাটা কাটা অপশনগুলো 18টা আছে। তাহলে এখান থেকে চলে আসলাম পলিগনাল টুল, যে এখানে 18 কিংবা 20 যতটা হয়, বা 18, 20, 19 যত ধরেন, আমি 18, 20 ধরে নিলাম। তারপরে এখানে দেখেন এটা কিভাবে আছে, কর্নার কর্নার করা আছে, তাহলে এখান থেকে দেখেন এখানে স্মুথ কর্নার এটা থাকবে না, আর স্টার যেহেতু এটা স্টার বেস করা আছে সেহেতু স্টারটা থাকবে, তো স্টারটা মার্ক করা থাকলো, আর স্মুথ কর্নার এটা তুলে দিলাম। এখন যদি আমি শেপ তৈরি করি তাহলে কিন্তু ওইটা তৈরি হয়ে যাচ্ছে, আর এখানে আরো বেশি আছে, তাহলে এটা আরো বেশি করে দিই, ব্যাক গেলাম,
কয়টা হতে পারে 25 বা যাই হোক না কেন। তারপর এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে হলুদ কালারের মধ্যে থেকে, তাহলে গ্রেডিয়েন্ট কালারটা আমরা দিয়ে দিই। এখান থেকে চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলি। আমি সরাসরি কালার পিক না করে আমাদের পূর্বে থেকে গ্রেডিয়েন্ট কালারগুলোর মধ্যে একটা দিয়ে দিচ্ছি। ওকে, এই গ্রেডিয়েন্ট কালারটা নিলাম। চাইলে এটা রেডিয়াল যদি থাকে তাহলে এখান থেকে আপনি রেডিয়াল করে দিতে পারেন। আমার তো রেডিয়ালের তুলনায় মনে হচ্ছে লিনিয়ারটাই ভালো দেখাচ্ছে। লিনিয়ার ছিল, লিনিয়ার করে দিলাম। ওই শেপটাও কিন্তু আমরা এখানে তৈরি করে ফেললাম। এখানে আরো বেশি কিছু থাকতে পারে, সিম্পল। এবার যে বিষয়টা আসতেছে, নিচের যে এখানে একটা শ্যাডোটা আসছে বা এটা কিভাবে তৈরি করা হয়েছে, এটাও কয়েকভাবেই ফটোশপে তৈরি করা যায়। আমার আর কি আপাতত যেটা মাথায় আসছে সেই হিসাবে তৈরি করতেছি আমি। তাহলে প্রথমত একটা সেই হিসাবে এখানে একটা শেপ নিয়ে নিই, রেক্টেঙ্গুলার শেপ অনুমান করে আমি এখানে নিয়ে নিলাম। ওকে, এটা মিডিল বরাবর চলে আসছে। ওকে, প্রথমে একটা শেপ নিয়ে নিলাম। এখানে যেমন ঘরের দাগ দাগ বিষয়গুলো আছে, এটা আগে আমরা তৈরি করি। শেপের এখানে দেখেন এটাতে স্ট্রোক আছে, তার মানে এখানে থেকে আমি স্ট্রোক অন করলাম। হোয়াইট কালার স্ট্রোক ছিল, হোয়াইট কালার দিলাম। এটা চিকন ছিল, সেই হিসাবে এটা চিকন করে নিই 4। ওকে, 4 করলাম। এখান থেকে যেদিন শেপের বিষয়টা তখন আসলাম মোর অপশন থেকে এটা বাইরে করে দিই, আউটসাইড বাইরের দিকে। তারপরে ড্যাশ ড্যাশ এখানে অন করে দিলাম। এখন এখানে ড্যাশ ড্যাশগুলো যদি আমাদের বেশি নেওয়ার প্রয়োজন হয় এখান থেকে কমায় ফেলি। ওকে, এখন গ্যাপ যদি আপনি বাড়াইতে বা কমাইতে চান এখান থেকে করতে পারেন। স্ট্রোকটা মনে হয় ভিতরে আরেকটা শেপ নিয়ে তারপর করছি। স্ট্রোকটা ভিতরে আরেকটা শেপ নিয়ে, হ্যাঁ দেখেন এটা নিচে আরেকটা শেপ। হ্যাঁ, এটা আমরা কয়েকভাবে করতে পারি। তাহলে আমি এখান থেকে কপি করে করেই করব এটা আমরা। তাহলে এখান থেকে এটার যেভাবে আছে এখানে আরো চিকন নেওয়া হয়েছে, তাহলে চাইলে আমরা এখানে আরো চিকন করে দিতে পারি। এখানে 4 আছে, 2 দেই। 2 বেশি চিকন হয়ে গেছে, মানে 2.5। ওকে, আপাতত এটাই মনে হচ্ছে আমার পারফেক্ট। তাহলে এই শেপটা আমি একটা কপি করলাম। কপি করার পরে এটার আমি স্ট্রোকটা অফ করে দিচ্ছি। এটা থেকে এটার স্ট্রোকটা আমি অফ করে দিচ্ছি। স্ট্রোক অফ, কালার দিয়ে আলাদা। এটা আমি ক্লিপিং মাস্ক করব। এখান থেকে এটা আমি ক্লিপিং মাস্ক করব। দেখেন এটা এখন ক্লিপিং মাস্ক করব। এখানে যে একটা ইমেজ আছে, ইমেজের ফুডের ইমেজ, অলরেডি ফুডের ইমেজ কোথা থেকে ডাউনলোড করব সেটা আপনাদের দেখাইছি। আমি একটা ফুডের বা কোনো একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে নিই। ফ্রি পিকচার অ্যান্ড ইমেজ, পিৎজা লিখে সার্চ করলাম। আচ্ছা, আপাতত ইমেজটাই পারফেক্ট হবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, এখান থেকে আমি আপাতত ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডে ক্লিক দিয়ে ডেস্কটপে রাখলাম। এটা তো রেশিও ঠিক থাকবে না বোর্ডে? হ্যাঁ, রেশিও ঠিক থাকবে। দেখেন আমরা তো ক্লিপিং মাস্ক করব। আসলো, এখন ওই ইমেজটা প্লেস করে নিই। প্লেস, ডেস্কটপে ডাউনলোড করছি। ইমেজটা কোথায় গেল? ওকে, এই যে ইমেজটা। এই যে ইমেজটা এখানে আমি দিয়ে দিলাম। কন্ট্রোল অল্টার ধরে মিডিল বরাবর রেশিও অনুযায়ী ঠিকঠাক। এখন দেখেন নিচেরটার সাথে, নিচের শেপের সাথে আমি এটা ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। তাহলে দেখেন রেশিও কিন্তু ঠিক থাকতেছে। আপনি চাইলে এখন ইমেজের সাইজটাও এখনো ছোট বড় করতে পারেন। জাস্ট ডেমো ইমেজ হিসেবে দেখাচ্ছি। এখন এখানে যে বিষয়টা আসতেছে, এখান থেকে পিছনের দিকে একটা শেপ আছে, বড় করে রেড শেপ।
তাহলে এই শেপটার আবার একটা কপি নিয়ে নিই, পিছনের যে শেপটা এটা কপি করলাম, কপি করার পরে এটা এখন কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্মে আনলাম, এরপরে শিফট অল্টার চেপে দুপাশ থেকে মিডিল বরাবর বড় করলাম। ওকে, মিডিল বরাবর বড় করলাম, এটা তো আমার স্ট্রোক প্রয়োজন নাই, তাহলে স্ট্রোক অফ করে দিই। আমরা একটা কাজ থেকে কপি করে করে করার চেষ্টা করবো, তাহলে আমাদের কম খাটতে হবে, বারবার শেপ আঁকানোর দরকার নেই। আর এখানে যে কালারটা আছে এই কালারটা পিক করতে পারি, অলরেডি একটা লাইট কালার আছে। কালারগুলো সরাসরি পিকের ক্ষেত্রে কালারগুলো ওই পিক হচ্ছে কিনা বুঝতে পারতেছি না, একটু আলাদা আলাদা কালার মনে হচ্ছে। ওকে, তাহলে ওই জিনিসটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন যেটা সবচেয়ে বিশেষ সমস্যা হচ্ছে যে পিছনের দিকে একটা কালো কালার দিয়ে একটা অপশন আসছে, এটা এখন কিভাবে তৈরি করব? এটাও সোজা, এটাও আরেকটা কপি, কন্ট্রোল জে নিয়ে এই শেপটাকে আরেকটা কপি করলাম, এই শেপটা এবার একটা ব্ল্যাক কালার করে দেই, যেহেতু এখানে ব্ল্যাক আছে এখানে আমি ব্ল্যাক কালার করে দিলাম। তো যদি দেখি তাহলে অলরেডি ব্ল্যাক কালারের একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন দেখেন আপনাদের কি পার্সপেক্টিভ ট্রান্সফর্মের স্মরণ আছে? পার্সপেক্টিভ, কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে পার্সপেক্টিভ, প্রত্যেকটারই কি কি কাজ করে বলছিলাম। পার্সপেক্টিভ কি কাজ করে কেউ বলেন দেখি, কার স্মরণ আছে? কারো স্মরণ নাই? বাড়ানো যায়, কমানো যায়। একসঙ্গে দুটা কর্নার নিয়ে কাজ করা যায়। এখানে দেখেন আমাদের যখনই কাজ করব তখন আমাদের মাথায় আনতে হবে যে কোন টুলটা দিয়ে করা যাইতে পারে। এটা দুটা কোণ উপরের দিকে সমান, নিচের দুটা কোণ ছড়ানো। তাহলে দ্রুত করার জন্য এখান থেকে কন্ট্রোল টি ব্ল্যাকটাতে নিলাম, রাইট বাটন ক্লিক করে দিলাম পার্সপেক্টিভ। এবার দুপাশ থেকে যদি হালকা করে সরাই দিই, দুপাশে এটা বেরিয়ে আসলো। এখন যদি এটার অপাসিটিটা আমরা কমাই দিই, অলরেডি দেখেন ওটা চলে আসছে। এটা মনে হয় আরেকটু বেশি ছড়ানো হয়ে গেছে। কিন্তু অলরেডি ওই ছড়ানোর বিষয়টা চলে আসে। এখানে অপাসিটি আরো কমাই 50, বা আরো যেটা অপাসিটি ভালো মনে হয় সেটা আমরা করতে পারি। এখন নিচের দিকে একটা পুরাটাই শেপ নিয়ে নিছে, এখানে একটা শেপ নিলাম, এটা এটা বরাবর এটার সমান করে নিয়ে নিছে, মনে হচ্ছে যেন এটা শ্যাডোটা এটার উপর। শেপ নিয়ে নিছে, শেপটা ঠিক কন্ট্রোল টি চেপে উপর থেকে এটার নিচের দিকে পর্যন্ত দিয়ে দিলাম, এই পাশে যতদূর যায় দিলাম। তাছাড়া শেপের মধ্যে আরো কিছু ইফেক্ট অ্যাড করছে, চাইলে আমরা ব্লেন্ডিং মোড দিয়েও ইফেক্ট অ্যাড করতে পারি। এই শেপের কালারটা এখান থেকে পিক করি, এখান থেকে ওই শেপের কালারটা এখানে নিয়ে আসলাম। ফুললি যেই কালার ওই কালারই কি আসতেছে, আসতেছে না ওই কালারটাই। সেক্ষেত্রে আমরা যে কালার কোডের ওয়েবসাইটগুলো দিয়েছিলাম ওখান থেকে পিক করতে পারি। আমি মূলত শেপগুলোর ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি, শেপগুলো যে খুব যে কঠিন এমনটা কিন্তু না, দ্রুতই তৈরি করতে পারি। এখন দেখেন দেখি উপর থেকে, তাহলে আমরা এটা তৈরি করে বলছি টেক্সটগুলা। এখান থেকে যে টেক্সটগুলো বার্গার বা পিজা যেগুলো লেখা আসছে, এগুলো কিন্তু টেক্সটগুলো ঠিক উপরেরটার মতো আমরা উপরেরটা কপি করে এনে নিচেরটার এখানে বসাই দিতে পারি। এখন এই যে এটা এটা তৈরি করতে কি আমাদের খুব সময় লাগবে? এই যে নিচের এটা যে 5টা না 4টা ঘর দেয়া, 4টা ঘর দেয়া আছে, এটা তৈরি করতে কিন্তু আমাদের খুব একটা সময় লাগবে না। দেখেন উপরে উপরেরটা কপি করে নিয়ে আসলেই হয়ে যাচ্ছে। তাহলে দেখি উপরের কোনটা কোনটা হয়। এটার দরকার আছে, আছে ইমেজের থেকে, এখান থেকে এটা আমি পুরোটা একটা গ্রুপ করে নিলাম। তার মানে এটা হচ্ছে এটা, এটা গ্রুপটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, আর এই পাশে এটা মুভ করে নিয়ে আসলাম। এখন কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট ধরে যতটুকু বড় করার প্রয়োজন ততটুকু করলাম। দেখেন হয়ে গেল, এই যে এটা তৈরি হয়ে গেছে। এটা মিডিলে দেখেন মিডিল বরাবর আছে আর সাইড দিকে ছড়ানো, যেহেতু এটা মিডিল বরাবর আছে চারদিকে ছড়ানো, তাহলে এটা কিভাবে করা যায়? ইমেজ থেকে আমরা একটু ছোট করে দিই। ইমেজটাকে তো ছোট করলে হবে না, ইমেজ যার সাথে ক্লিপিং মার্কস করছে তাকে একটু ছোট করে দিই। এখান থেকে এটা একটু ছোট করে দিলাম। এখন দেখেন
যেমন এটার ছিল শেপগুলো আমাদের একটু বাড়ানো হয়ে গেছে, এটাই তখন মিডিল বরাবর 4-5 থেকে জিনিসটা চলে আসে। যদি ওইরকমই করতে চাই, এটার ব্যাকগ্রাউন্ড শেপ কোনটা, এটা, তাহলে এটাই ছোট করে দিই, ছোট করলাম এই শেপটা, এটাও ছোট করে দিই। এখানে ওটা চিকন আছে বেশি, এখানে আসলাম রেক্টেঙ্গুলার মোর আরো বেশি চিকনটা 2.5 থেকে 1.5 করে দিই। ওকে 1.5, এই যে ঠিক এটাই কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা ঘরগুলো আরো ছোট আছে, আপনারা তো ঘরগুলো ছোট করতে পারবেন, ঘরগুলো আরো ছোট আছে। ঘরগুলো ছোট করার অপশনটা এখান থেকে মোর অপশন ড্যাশ, এটা যদি কমাই দিই, এটা কোন রুমে আছে, এটাতে না, তার মানে এটাতে আছে, এই লেয়ার থেকে মোর অপশন, এখন ড্যাশগুলো যত ছোট করবেন তত ওটার মতো ড্যাশগুলো আস্তে আস্তে ছোট ছোট হয়ে চলে আসবে। ওকে, তাছাড়া এখান থেকে বাকি বাদ যেগুলো আছে সবগুলাই আপনারা পারবেন। কিউআর কোড অলরেডি তৈরি করা জানি, লোগো আমরা জানি, ফ্লো, লার্ন মোর। ভাই একটা সেভ নেওয়ার প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ ভাই বলেন। এই যে আমরা ক্লিপিং মাস্ক করলাম না পিকচারটা, হ্যাঁ নিচের যে শেপটা নিয়ে হ্যাঁ, আমরা তো এটা কপি করে নিই, তো নিচের শেপটার সাথে কি সরাসরি করলে কোনো প্রবলেম হয়? এই যে আপনি একটা কপি নিছেন এটা। ও আমি যে নিচের দেখেন ওটার নিচে যে শেপটা নিছি, এটা তো আমি ওই এই শেপে করিনি, এটা নিচে দেখেন আমি এক্সট্রা শেপ নিয়ে নিতে ভাই। দেখেন এটা হচ্ছে আমার ক্লিপিং মাস্কের শেপ, এই যে এটা, আর হ্যাঁ নিচের যে শেপটা আছে এটা দেখেন আমার কোনটা, হ্যাঁ একটু হ্যাঁ, এটা এটা থামেন, আমি বুঝতে একটু খালি দেখি, এক্সট্রা কোনো শেপ দেখলাম যে আমি, এটা কি এটাই, থামেন, এটার এটা লাল একটা এক্সট্রা না না, এই যে গ্রুপ 1 এ আছে দেখেন, এক্সট্রা কোনো শেপ এখানে নেওয়া হয়নি। দেখেন লাল যে এখানে এক্সট্রা শেপটা দেখেন, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার কি বর্ডারটা, হ্যাঁ এটা বর্ডার, এটা আমার ক্লিপিং মার্কস। দেখেন আমি যদি বর্ডারের সঙ্গে ক্লিপিং মার্কসটা করি তাহলে তো বাইরে থেকে হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা, এটা যদি আপনি ডিলিট করে দেন, ডিলিট করে এটার সঙ্গে ক্লিপিং মাস্ক করতে, তাহলে কি হচ্ছে, নিচ্ছে কি, হ্যাঁ নিচ্ছে, তাই নিচ্ছে, তাহলে এইভাবেও করতে পারি আমরা। আরেকটা জিনিস আছে দেখেন, এখানে আমি শেপ ছাড়াও কিন্তু সরাসরি শুধুমাত্র যে ফিল কালার অফ করে দিলাম, এইভাবেও করা যায়, অফ করে দিলাম ভাই, এইভাবেও নিচ্ছে, তাহলে এইভাবেও আপনি করতে পারেন। জি জি, এটাই এটাই ভাই। জানার ছিল। তাহলে এখান থেকে পরবর্তী যে শেপগুলো আছে এটা কিন্তু অলরেডি দেখানো হয়ে গেছে। আজকে এটাই ছিল বিষয়, আমি গ্রুপে এটা দিয়ে দিচ্ছি। আর এদিকে যেগুলো বললাম পার্টি ফ্লেয়ার বা ফুডের অন্যান্য ফ্লেয়ারগুলো, যে ফ্লেয়ারগুলো আছে, যে এখানে আমরা যে শেপগুলো দেখতেছি এই ডিজাইনগুলোর ক্ষেত্রে, দেখবেন যে মনে হচ্ছে যে সবগুলো শেপ যে ফটোশপে করছে এমনটা না, ইলাস্ট্রেটর থেকে অনেকগুলো শেপ কপি করে পেস্ট করা হয় থাকে। আর আমরা চাইলে যে কোনো শেপ সরাসরি কেটে কেটে তৈরি করতে পারি না, প্যান টুল দিয়ে তো সাথে সাথে করতে পারি, প্যান টুল দিয়ে যারা প্যান টুল এক্সপার্ট তারা মোটামুটি স্মুথ করতে পারে, তাছাড়া তো আমরা অতটা স্মুথ করতে পারি না।